রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলে ধরতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজা সাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে অনুষ্ঠানে, সাথে আছি তানিয়া হারুন। প্রায় 2 বছর হতে চলল রাজনীতির মাঠে নেই আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না তা নিয়ে আলোচনা, তর্ক বিতর্কের কমতি নেই। কেউ বলছেন আওয়ামী লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন 24কে 71-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল স্বাধীনতার বিরুদ্ধের শক্তি। কেউ বলছেন আওয়ামী লীগ কখনোই রাজনীতিতে ফিরতে পারবে না। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা দেশত্যাগ কিংবা কারাগারে বন্দী থাকলেও বাইরে রয়েছে হাজার হাজার কর্মী, রয়েছে কোটি কোটি সমর্থক। তাদের কি হবে? নিরীহ কর্মী সমর্থকরাও কি অপরাধীর কাতারে পড়বে, নাকি তারা সুযোগ পাবে রাজনীতি করার বা পছন্দের দলকে ভোট দেবার? রাজনীতির মাঠের যুক্তিতর্ক নিয়ে আজকের কঠিন কথা সহজে। আজকে আমাদের সাথে এই আয়োজনে উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। এছাড়াও উপস্থিত আছেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এবং আমাদের সাথে যুক্ত হচ্ছেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। আপনাদের তিনজনকে আজকের কঠিন কথা সহজের এই আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে জানাতে চাই, আমাদের এই আয়োজন টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে সম্প্রচার হচ্ছে, সেখানে আপনি আপনার প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন। বলছিলাম রাজনীতির মাঠে নেই আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না সেটি নিয়ে যেমন যুক্তিতর্ক রয়েছে, সেই সাথে রয়েছে আলোচনা সমালোচনাও। সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, আপনাকে দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম আলোচিত মুখ এবং অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন 24কে 71-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল স্বাধীনতার বিরুদ্ধের শক্তি। শুরুতেই জানতে চাই মাহফুজ আলমের এই বক্তব্যের বিষয়ে আপনার অভিমত কি? দেখেন, মাহফুজ আলম যেটা বলেছে সেটা এক সেন্সে ঠিকই বলেছে। কারণ 71-এর মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা সার্বভৌমত্বের অর্জনের মুক্তিযুদ্ধ, ঠিক আছে? এবং এইটা বাংলাদেশের স্বাধিকার এবং বাংলাদেশের 18 কোটি মানুষ পশ্চিমা শাসক গোষ্ঠীর অত্যাচারে নির্যাতিত হয়ে এই মুক্তিযুদ্ধটা করেছে। তো এই মুক্তিযুদ্ধকে জামাত ইসলাম বারবারই 24 জুলাই আগস্টের অভ্যুত্থানকে মুখোমুখি করে দিচ্ছে। এটাতে দেয়াতে হয় কি, জুলাই আগস্ট হচ্ছে আমাদের নিজস্ব আভ্যন্তরীণ বিষয়। এটা অনেক রাষ্ট্রই হয়, ব্যাংককে হয়েছে, শ্রীলঙ্কায় হয়েছে, নেপালে হয়েছে, আরও অনেক দেশে এই ধরনের ইন্টারনালি রাজনৈতিক সংকট কিন্তু হয়েছে, এবং সেটা সমাধান হয়েছে, বিক্ষোভ হয়েছে, বিপ্লব হয়েছে, আন্দোলন হয়েছে, পতন হয়েছে, আবার কেউ পতন হয়নি, আরও ব্যাপক আকারে স্বৈরাচার হিসেবে আবির্ভূত হয়েছে। এখন এইখানে আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না, আওয়ামী লীগের বেসিক্যালি শেখ হাসিনা ওয়াজেদ সহ সে তার অপকর্মের দুঃশাসনের 15 বছরের সঙ্গী সাথী যারা ছিল, যেই সেক্টরের বিচারালয় থেকে শুরু করে, সচিবালয় থেকে শুরু করে, মাঠ পর্যায় থেকে শুরু করে, সবগুলিকে একত্রে নিয়ে লেজটা গুটিয়ে কিন্তু পালিয়ে চলে গেছে। এবং পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা যে একটা রাষ্ট্রের প্রধান বিচারপতি, অ্যাপেলেট ডিভিশন যারা থাকে তারা সহ কিন্তু পালিয়ে চলে গেছে। এটা একটা অভিনব, একটা অদ্ভুত একটা ঘটনা কিন্তু বাংলাদেশের মাটিতে। এখন এইখানে কোটি কোটি, আপনি তো শত শত লাখ লাখ বলেন, আমি বলি যে কোটি কোটি আওয়ামী লীগের সমর্থক তৃণমূলের অল ওভার বাংলাদেশে আছে, এবং তারা বাংলাদেশের একটা ভোটের পার্সেন্টেজ দখল করে কিন্তু আছে। এখন এই যে কোটি কোটি ভোটাররা, তারা কি এই সমঝোতা নির্বাচন 8-এর নিশিরাইতের নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন, তারপরে হচ্ছে তাহাজ্জুদের যে নির্বাচন, এই নির্বাচনগুলোতে তাদের ভোটাররা কি ভোট দিতে পেরেছে? তারাও কিন্তু ভোট দিতে পারেনি। বেসিক্যালি তারা একটা ডিজাইনের ভিত্তিতে প্রশাসনের মাধ্যম দিয়ে রেজাল্ট শিট, প্রশাসনের মাধ্যম দিয়ে একটা কাস্টিং কাউন্টিং, একটা লোক দেখানো পাতানো দেখিয়ে তারা জগদ্দল পাথরের মতো ক্ষমতায় বসেছিল।
এখন শেখ হাসিনার বিভিন্ন সেক্টরের যারা উচ্চপদস্থ কর্মকর্তা এবং প্রধান অফিসিয়ালি তারা তার সাথে অপরাধকে যেভাবে ঐক্যমত পোষণ করে সাহায্যকারী হিসেবে ছিল, বাংলাদেশের কোটি কোটি আওয়ামী লীগ সমর্থক যারা আছে তারা কিন্তু শেখ হাসিনা এবং তার দোসরদের সমগ্র অপরাধের সঙ্গে কিন্তু সম্পৃক্ততা নাই, জড়িত নাই। তারা অনেক হাইব্রিড আওয়ামী লীগের কারণে তাদের চোখের পানি কিন্তু ঝরছে। ক্ষমতায় আসার জন্য দেখবেন বাংলাদেশের প্রত্যেকটা সংগঠনের একটা বিশেষ ত্যাগ করার জন্য একটা শ্রেণী লাগে, কিন্তু ক্ষমতায় আসার পরে এত বেশি হাইব্রিড সুবিধাবাদী আর্টিফিশিয়াল কর্পোরেট অফিসের মতো লোকজন জুটে যায়, তখন ওই হাইব্রিডদের চোখের পানি কিন্তু দল অভিশপ্ত হয়ে গেছে আওয়ামী লীগ। এখন আপনি রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং ওদের বিচার হচ্ছে। বিচারটা সময়ের দাবি। দুর্নীতির সাথে থেকে অপকর্ম, গুণ, খুন যারা জড়িত তাদের অবশ্যই নিরপেক্ষ স্বচ্ছতার ভিত্তিতে বিচার হওয়া উচিত, যেই বিচারটা আন্তর্জাতিকভাবে মান রক্ষা করে এবং সেখানে গ্রহণযোগ্যতা যাতে পায়, এটা হচ্ছে সময়ের দাবি। কিন্তু এই ভোটার আওয়ামী লীগের ভোট নেবেন আর ভোট করতে দিবেন না, সুপ্রিম কোর্ট বার বলেন, ঢাকা জজ কোর্ট বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন বলেন, উপজেলা নির্বাচন, মেয়র নির্বাচন, এখানে তো সিদ্ধান্ত সবাইকে রাষ্ট্রের নিতে হবে। জি, নিশ্চয়ই। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের যে ফেসবুক স্ট্যাটাস ঘিরে আমরা আলোচনা করছিলাম, সেখানে তিনি লিখেছেন, লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন থেকে ডানপন্থীদের উত্থানের জন্য অন্তর্বর্তী সরকারের লোকজন কাজ করা শুরু করেছে। এখানে আসলে তিনি কাদের এই ডানপন্থী বলতে বুঝিয়েছেন বা আপনার মতামত কি বলে, এবং সত্যি কি ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার কি ডানপন্থীদের উত্থানে কাজ করেছে? ধন্যবাদ। মাহফুজের স্ট্যাটাসটা আমি পড়েছি, আমার কাছে মনে হয়েছে ইটস এ আটার এক্সপ্রেশন অফ ফ্রাস্ট্রেশন, যে জুলাইতে তার জায়গা থেকে তার সার্টেনলি একটা অবদান ছিল গণ অভ্যুত্থানে এবং সে সরকারের অংশীদার ছিলেন, কিন্তু দিন শেষে যেটা হয়েছে সেটা তার প্রত্যাশিত ফল না তার জায়গা থেকে। তো এই জন্য পুরো স্ট্যাটাসটা মানে ওখানে আপনি সেন্টেন্স বাক্য ধরে ধরে ডাইসেক্ট করে আসলে প্রচুর কন্ট্রাডিক্টরি জায়গা আছে। আপনি যদি ধরেন ঘন্টা চলে যাবে আর কি ওইটা অ্যাসেস করতে গেলে, যে তার লেখায় প্রচুর কন্ট্রাডিকশন আছে। মূল জায়গা যেটা হচ্ছে তার একটা ফ্রাস্ট্রেশন আছে সিরিয়াসলি, সেটা অন্তর্বর্তীকালীন সরকারের উপরে হোক, তার সহকর্মীদের সাথে সে একসাথে কাজ করতে পারছে না, সে তো এনসিপিতে জয়েন করে নাই, সে আলাদা প্ল্যাটফর্ম করেছে, তার এখানে অনেকগুলো ফ্রাস্ট্রেশন আছে, সেটা এসেছে আর কি। আওয়ামী লীগের ব্যাপারে দেখেন যে কথাটা বলেছে, বাংলাদেশে জুলাইয়ের পক্ষের কেউ 24, 71, 47 কেউ কোনোটাকে আসলে মুখোমুখি করে নাই। আওয়ামী লীগ বেঁচে আছে এই যে আপনাদের গণমাধ্যমে। আমরা এখনো প্রতিদিন হাসিনা নিয়ে কথা বলতে হচ্ছে, আমাদের প্রতিদিন টকশো করতে হচ্ছে, এই বুঝি ফেরত আসলো, প্রত্যেকদিন নিউজ করতে হচ্ছে, সংসদে মাননীয় সংসদ সদস্যরা আলোচনা করছেন, সব দল মিলে তাদের কার্যক্রম সাসপেনশনের অর্ডিন্যান্স তারা পাশ করেছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে বয়ান সেটিংয়ে বাংলাদেশের টোটাল সিভিল সোসাইটি, বুদ্ধিজীবিতা, গণমাধ্যমে আওয়ামী লীগ এখনও ডমিনেটলি আছে এবং সেইটা আমরা প্রত্যেকদিন ফিল করতেছি। কিন্তু এর মানে কি আওয়ামী লীগ আসলে পলিটিক্যালি ব্যাক করবে? অ্যাবসলিউটলি ইম্পসিবল, এটা সম্ভব না আর কি। মানে হিস্টোরিক্যাল কোনো রিয়েলিটি বলে না যে আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট দল, যে আপা যেটা কারেক্টলি পয়েন্ট আউট করেছেন, যে তার মসজিদের হুজুর সহ মন্দিরের পুরোহিত সহ একসাথে পালাইছে, এই পালানো জিনিস তারা ফেরত আসবে, এটা প্র্যাকটিক্যালি পসিবল না। এখন অনেকেই এই এক্সাম্পলটা টানার চেষ্টা করেন যে 75-এ তো ফিরে এসছে, এত বড় একটা ঘটনা ঘটেছে, পরিবারের 17 জন সদস্যকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেখান থেকে তো আওয়ামী লীগ ফিরে এসেছে। এখন দেখেন রিয়েলিটি কোথায়। 75-এ শেখ হাসিনা রেহানার বয়স কত ছিল? 35 এবং বিলো 35, তার ছোট বোনের। তারা 6 বছর পরে ভারতের 6 বছর ইন্ডিয়ান প্রোটেকশনে ছিলেন, গান্ধীর পার্সোনাল প্রোটেকশনে, প্রণব মুখার্জির সাহচর্যে ছিলেন। তারা এসে যেই বাস্তবতাটায় বাংলাদেশে পেয়েছেন, হাসিনার বয়স এখন 80+, এবং হাসিনার বংশে শেখ পরিবারে এমন কোনো ব্যক্তি নাই যিনি হাসিনার মতো পলিটিক্যালি তার বাবাকে এত কাছ থেকে দেখে বাংলাদেশের রাজনীতির সাথে অভ্যস্ত ছিলেন। এই পরিবারের সব কিন্তু বিদেশি নাগরিক, বউ বাচ্চা সহ বিদেশি নাগরিক। অতএব সেই মানুষগুলো থেকে আপনার তো ফ্যামিলি, এটা তো ডাইনেস্টি পলিটিক্স, এর মানে তো আপনার রাজবংশের লোক লাগবে। তো দ্বিতীয়ত হচ্ছে এই রাজবংশে কোনো সদস্য নাই যাকে এনে আপনি বসায়া দিলেই এই বাস্তবতাটা হয়ে যাবে। থার্ড হচ্ছে গণহত্যার প্রশ্ন।
আওয়ামী লীগ যেটা করে গেছে, যেই জেনারেশনকে আপনার এফেক্ট করেছে, এটা পত্রিকা পড়া জেনারেশন না। যে আমরা ৭২ থেকে ৭৫ দেখেছি মাওলানা ভাসানীর হক কথা পত্রিকাটা প্রিন্ট থেকে উঠায় নিয়ে পড়ায় ফেলছে, জাসদের গণকণ্ঠ আপনার প্রকাশ করতে দেয় নাই, প্রিন্ট সে থেকে শুরু করে সব কিছু বাজেয়াপ্ত করে ফেলেছে। তো মোবাইলের জমানা। আপনি জুলাই প্রতিবার যখন আসবে, লক্ষ লক্ষ তরুণের মোবাইল থেকে তার ভিডিও আপলোড হওয়া শুরু হবে। অতএব সেই মেমোরি আগামী ৪০-৫০ বছর বাংলাদেশকে ডমিনেট করবে। অতএব সেটা একটা সুরাহা হওয়া ছাড়া আপনি শুধু চাইবেন আর আওয়ামী লীগ পুনর্বাসিত হয়ে যাবে, এটা প্রসপেক্ট কোনো জায়গাতে নাই। এখন প্রশ্ন হচ্ছে, আপা কারেক্টলি পয়েন্ট আউট করেছেন, আওয়ামী লীগ যারা করে, আওয়ামী লীগে যারা ভোট দিয়েছে সবাইকে আসামি না? সবাই আসামি না, কিন্তু সেটা আপনি প্রসেস করবেন কিভাবে? এটার জন্য তো একটা মেকানিজম দরকার। এই জন্য আমরা শুরু থেকে গত আমলে বলেছি যে আমেরিকার কংগ্রেশনাল হিয়ারিংয়ের মডেলে আপনি ওপেন গণশুনানি করেন, আপনি আইডেন্টিফাই করেন কাদেরকে আপনি বিচারের মুখোমুখি করবেন, কাদেরকে সাধারণ ক্ষমার মধ্যে নিয়ে যাবেন। এই প্রসেস যদি ফলো না করেন, সিম্পলি আপনি কিসের ভিত্তিতে একজনকে রাজনীতিতে করতে দেবেন আর একজনকে করতে দেবেন না? 2 বছরে আওয়ামী লীগের গ্রাম পর্যায়ের কোনো নেতাও কি অনলাইনে ক্ষমা চেয়েছে? আওয়ামী লীগ কিন্তু শুধু রাজনৈতিক সংগঠন না, এটা একটা কাল্ট। যেই দলের একটা লোক গত 2 বছরে জাতির কাছে ক্ষমা চায় নাই যে আমার নেতা নেত্রীরা গত 17 বছর জুলাইয়ের সময় যেটা করেছে এটা অন্যায় করেছে, আমি এটার সাথে একমত না। তো যার ভিতরে 1400 মানুষকে হত্যার ন্যূনতম অনুশোচনা নাই, তার রাজনীতি পুনর্বাসনের প্রশ্নটা আসবে কোত্থেকে? শুরুটা কোত্থেকে হবে? আগে তো খুনের পরে ক্ষমা চাইতে হবে, তো এরপরে না বিচারের প্রশ্ন আসবে, এরপরে আলাদা করবার প্রশ্ন আসবে, কে করতে পারবে করতে পারবে না। সেই প্রসেসের বাইরে গিয়ে আপনি সিম্পলি র্যান্ডম বেসিসে আওয়ামী লীগের রাজনীতির বৈধতা উৎপাদন করবার কোনো সুযোগ নাই। জি, আবুল হাসান রুবেল, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা যে মব দেখেছি, অর্থাৎ মন্দির মাজার ভাঙচুর করতে দেখেছি, সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে হামলা লুটপাট করতে দেখেছি, এমন দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের হঠাৎ আঙুল ফুলে কলাগাছ হয়ে বিলাসী জীবনযাপন করতেও বেশ কিছু মহল থেকে দেখা গেছে। এই ধরনের অসংখ্য কারণেই কিন্তু আওয়ামী লীগের প্রতি জনগণের একটি অংশের মনোভাব বদলেছে। সেই ক্ষেত্রে কি বলবেন? আর সেই ক্ষেত্রে আরেকটু জানতে চাই, যে মবস্টারদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, মাহফুজ আলমের সেই পোস্টেও স্ট্যাটাসেও বলা হয়েছে যে যারা মবস্টার তাদেরকে আমরা এদেশে হিরো বানানো হয়েছে। সেই ক্ষেত্রে অনেকে এই মবস্টারদের যারা সমর্থন দিয়েছেন, জনগণের মনোভাব পরিবর্তনে এই মবস্টার কিংবা মবের সমর্থকদের ভূমিকা কতখানি? ধন্যবাদ। প্রথমত বলি যে মাহফুজ আলমের স্ট্যাটাসটা আমি পুরোপুরিভাবেই পড়েছি। সেখানে অনেক কিছুই তিনি আলোচনা করেছেন এবং সেখানে খুবই গুরুত্বপূর্ণ যে আপনি বলেছেন যে এখানে আসলে পরবর্তীতে অভ্যুত্থান পরবর্তীকালে আসলে যে ধরনের ব্যবস্থাগুলো আমরা দেখেছি, সেটার ভিতরে একটা অংশ আসলে ছিল যে মব ভায়োলেন্সের একটা বিস্তার আমরা দেখেছি। এবং মব ভায়োলেন্সের বিস্তারের ফলাফলে যেটা হয়েছে যে মানুষের ভেতরে এই যে অভ্যুত্থান পরবর্তীকালেও যে একটা এইরকম ভায়োলেন্স জিনিসটা থেকে যাচ্ছে, সেটার বিষয়ে মানুষের ভেতরে একটা বীতশ্রদ্ধা তৈরি হয়েছে এবং মানুষের ভেতরে নানানভাবে এই কালচারের উপরে একটা ক্ষোভ তৈরি হয়েছে। সেটা একটা ব্যাপার। কিন্তু এটার জন্য আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসা বা তাদের প্রতি সফট হওয়ার বিষয়ে জনগণের ভেতরে মনোভাব তৈরি হয়েছে, এরকম আমার কাছে অন্তত মনে হয়নি। এবং এটা একদিক থেকে বলা গেলে এইভাবে বলা যায় যে আওয়ামী লীগের আমলে যে রাষ্ট্রীয় সন্ত্রাস হয়েছে, সেই রাষ্ট্রীয় সন্ত্রাসের যে ভয়াবহতা, সেই ভয়াবহতাকে আসলে কেউই অতিক্রম করতে পারে নাই। যেভাবে আসলে মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, তাদেরকে যেভাবে আসলে এমনভাবে আসলে দমিয়ে রাখা হয়েছে, সেই দমিয়ে রাখার জায়গাটা খুবই প্রকট আকারে ছিল। অন্য আরেকটা জিনিস বলি যে জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে এই সমস্যাটা আমরা দেখতে পেয়েছি যে আসলে বাংলাদেশ রাষ্ট্রের ভেতরে একটা নতুন যে সম্ভাবনা তৈরি হয়েছিল, এইখানে পুনর্গঠনের যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই পুনর্গঠনের জায়গাটা হয় নাই। এটি আমার কাছে মনে হয়েছে মাহফুজ আলমের প্রধান বক্তব্য, যে পুনর্গঠনের জায়গাটাও আসেনি এবং পুনর্গঠনের জায়গার যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা বাস্তবায়ন করা যায় নাই। এখানে যারা আসলে বলা যেতে পারে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নানাভাবে এই কাজ করেছেন বিভিন্ন জন,
এখানে আমি বলবো যে আমলাতন্ত্র বাংলাদেশে, এই যে আমরা যতগুলো সংস্কারের কথা বলি, যাই বলি, এগুলোর ভেতরে পুলিশ কিংবা আমলাতন্ত্র, এগুলোর সংস্কার যেগুলো আসলে সরকারকে ডেলিভার, মানে সরকার আসলে কাদের মাধ্যমে ডেলিভার করবে, যে আমলাতন্ত্রের মাধ্যমে ডেলিভার করবে, সেইখানে কিন্তু সংস্কারের কোনো আসলে জায়গা আসেনি। এবং এই যে জায়গা না আসা, এবং আমরা দেখেছি যে অভ্যুত্থান পরবর্তীকালে যারা অভ্যুত্থানের নেতা বলে পরিচিত, তারাও আসলে কোনো না কোনো ভাবে এই যে এই আমলাতন্ত্রের কাছেই নতি স্বীকার করেছে অথবা তার অধীনস্থ হয়েছে, এবং আমলাতন্ত্রের ভেতর দিয়ে তাদের যে ধন সম্পদ প্রাপ্তি বলেন কিংবা তাদের রাজনৈতিক ক্ষমতা বলেন, অন্যগুলোর ভেতর দিয়ে তারা অর্জন করতে চেয়েছে, যেইটা আসলে আমার কাছে মনে হয় যে এইখানে পরবর্তীকালেও এটার কোনো সংস্কার হয় নাই। আমরা কমিশনে যে আলাপ করেছি সেখানেও কোনো এটার বিষয়ে কোনো আসে নাই, এবং যেটা আনার চেষ্টা করা হয়েছে সেখানেও আসলে থামিয়ে দেওয়া হয়েছে। আমলাতন্ত্রের কাছে এক অর্থে নতি স্বীকারটা শুরু হয়েছিল অন্তর্বর্তীকালীন সময়ের একেবারে শুরুতে, যখন একটা গণপদোন্নতি দেওয়া হলো আমলাদের। তার ভেতর দিয়ে ওই আমলাতন্ত্র মনে করলো যে আসলে তারাই আসলে শক্তিশালী, এবং গণ অভ্যুত্থান যারা করেছে তাদেরকে তারা এমন ভাবে নিয়ন্ত্রণ করতে পারে যাতে তাদের কাজে আসলে গণ অভ্যুত্থানকারী শক্তিকে ব্যবহার করতে পারে, এবং পুরনো যে বন্দোবস্ত, সেই পুরনো বন্দোবস্ত আবারও ফিরে আসলো। এই ফিরে আসার পরবর্তীতে তার উপজাতি হিসেবে অনেক কিছু আরো ঘটেছে, এবং এইখানে একটা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এইটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কোনো না কোনো ভাবে নানান ধরনের মব স্টার বা এদেরকে আসলে একটা প্রশ্রয় দেওয়া হয়েছে। এই প্রশ্রয়ের ফলাফল হিসাবে তা এমন একটা রাজনীতির উত্থান ঘটার সম্ভাবনা হয়েছে, যেই রাজনীতিটা আসলে বাংলাদেশের জনগণ পছন্দ করছেন না। ফলে এই জায়গায় কোনো কোনো ক্ষেত্রে এইটা রেলিভেন্ট হয়ে আকারে আওয়ামী লীগের লোকজন বলা শুরু করেছেন যে আওয়ামী লীগের ফিরে আসা ভালো ছিল, আওয়ামী লীগ ভালো ছিল, এই সমস্ত প্রচারণা তারা শুরু করেছেন। কিন্তু আমরা যারা পুরো সময়টা দেখেছি, এই দেশের মানুষ পুরো সময়টা দেখেছেন, এখানে হাজার হাজার মানুষ তারা। আবুল হাসান রুবেল, আরেকটি প্রশ্ন একটু আপনার কাছে ছোট করে রাখতে চাই, সেটা হচ্ছে মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের সময় উপদেষ্টা ছিলেন, এবং ডক্টর ইউনূস তাকে ছাত্র আন্দোলনের মাস্টার মাইন্ড বলেও পরিচয় করিয়ে দিয়েছিলেন সেই সময়। তাহলে আওয়ামী লীগের বিষয়ে যে ব্যাক করার বিষয়ে তিনি যে বক্তব্য রেখেছেন, এটার দায়ে তো তার উপরও পড়ার কথা, তিনি যেহেতু উপদেষ্টা ছিলেন। সেই ক্ষেত্রে কি বলবেন? হ্যাঁ, তার উপরেও পড়ে, কারণ তিনি আসলে ওইখানে কি করেছেন সেটা গুরুত্বপূর্ণ। তো তিনি ওইখানে উপদেষ্টা অবস্থায় থেকে যথাযথ কাজ করেছেন কিনা, এবং কাজ করার প্রমাণ আছে কিনা যে তিনি এ বিষয়ে যথেষ্ট সরব ছিলেন, সোচ্চার ছিলেন, তিনি এখানে এটা ঠেকানোর জন্য যথেষ্ট মানে কাজ করেছেন, এরকম কোনো প্রমাণ আমরা দেখতে পাইনি। কিন্তু তার এক ধরনের যেটা বলেছেন যে একটা ফ্রাস্ট্রেশন, কিন্তু আমার কাছে মনে হয় এটা রাজনৈতিক ফ্রাস্ট্রেশন, মানে তার প্রকল্প পূরণ হওয়া। মাহফুজ আলমকে আমি যতদূর চিনি মূলত আসলে তিনি একজন প্রকল্প কেন্দ্রিক, মানে তার একটা রাজনৈতিক প্রকল্প আছে, সেই রাজনৈতিক প্রকল্প বাস্তবায়িত না হওয়ার ফ্রাস্ট্রেশনটাই আসলে তার কাছে প্রধান, এবং সেইটার ক্ষেত্রে তার নিজেরও যে ভূমিকা আছে সেটাকে তিনি এড়িয়ে যেতে পারেন না, এবং এই জায়গাটা এখানে সকলে মিলেই আসলে এটা ফেল করেছে। অন্তর্বর্তীকালীন সরকার বলি এবং তার ভেতরে ছাত্র প্রতিনিধিরা বলি, সকলে মিলেই আসলে এই জায়গাটাকে বাস্তবায়নের জায়গায় আসলে তারা ফেল করেছে, এটা আমি মনে করি। জি, আপনাকে ধন্যবাদ আবুল হাসান রুবেল। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। অ্যাডভোকেট সৈয়দ আসিফ আশরাফি পাপিয়া, যেমনটা আবুল হাসান রুবেলকে আমি জিজ্ঞেস করেছিলাম যে যেহেতু মাহফুজ আলম তখনকার সময় উপদেষ্টা ছিলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন, এবং ছাত্র আন্দোলনে তাকে মাস্টার মাইন্ডও বলা হয়েছিল, সেই ক্ষেত্রে এই যে উনি আওয়ামী লীগ ব্যাক করেছে সেই বিষয় নিয়ে উনি যেই স্ট্যাটাসগুলো দিচ্ছেন, সেই তার রাজনৈতিক ফ্রাস্ট্রেশনের কথাও আসাদুজ্জামান ফুয়াদও বলেছেন, সেই সাথে আবুল হাসান রুবেলও বলছেন। এই রাজনৈতিক ফ্রাস্ট্রেশনের জন্য এই পুরো ইন্টারিম গভর্নমেন্টকে কি দায়ী করা যায় এই ধরনের বক্তব্য দিয়ে? কি বলবেন? কারণ দোষটা তো তার উপরও আসে। এখানে ব্যাপার হচ্ছে কি যে রাজনৈতিকভাবে কোনো সংগঠনকে একবারে সেই দেশ থেকে উচ্ছেদ কিংবা নির্মূল করা কি সম্ভব? এখনো দেখবেন আপনি কম হলেও ওই মার্ক্সবাদ লেনিনবাদ সর্বহারার মতবাদ আমরা 2-10 জনকে কিন্তু পাই। এখনো বিপ্লবী ছাত্র ইউনিয়ন কিন্তু আছে, একবারে বাংলাদেশ থেকে উবে কিন্তু যায়নি। আপনি মুসলিম লীগের 2-4 জন সমর্থককে কিন্তু আপনি এখনো সব দলে পাবেন। আপনি জাসদ মেম্বার হতে পারে না,
কিন্তু দেখবেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম সব দলেই কিন্তু জাসদ জি। একটা, তারা প্রিভিয়াস রিপোর্ট জাসদ হিসেবে কিন্তু তারা আছে। এখন এইখানে ফুয়াদ যে পদ্ধতির কথা বললো, এই পদ্ধতিতে সম্ভব না। কারণ সারা বাংলাদেশে ধরেন 2 কোটি কি 5 কোটি আওয়ামী লীগের ভোটার আছে, সমর্থক আছে। এদেরকে আপনি কিভাবে গণশুনানির আয়োজন করবেন? মানে অবাস্তব কথা বলে তো লাভ নাই। কিন্তু দেখেন একটা জিনিস, হাসিনা এবং তার মন্ত্রী পরিষদ এবং সুবিধাবাদী শ্রেণী, হত্যাকারীরা, দুর্নীতিবাজেরা রাষ্ট্র থেকে পলাতক। কিন্তু পলাতক জীবনে যে তাদের কি এক একটা মানে বক্তব্য ছাড়ছে এবং রাষ্ট্র নিয়ে কি পরিমাণ অপপ্রচারে তারা লিপ্ত হয়ে আছে, যে নিরীহ ত্যাগী নিবেদিত মাঠকর্মী সমর্থক ভোটার আওয়ামী লীগগুলোকে কিন্তু এরা রীতিমতো বিপদে ফেলছে। কিন্তু গণশুনানির যে বিপদে ফেলছে। বিষয়টার কথা আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, সেটি যদি সম্ভব না হয়, সেই ক্ষেত্রে এই যে যাদের কথা আপনি বলছেন কোটি কোটি সমর্থক, তাদের আসলে কি হবে? বা নিরীহ এইখানেই তো সমর্থকরা সিদ্ধান্ত অপরাধের নিতে কাতারে হবে। পড়বে, আপনার সিদ্ধান্ত দোষীরা আসলে নির্দোষ হবে, নির্দোষরা আবার দোষী হয়ে যাবে, নির্দোষরা কি হবে? নির্দোষী। এখানে আপনি কিছু একটা গোষ্ঠী শ্রেণী দলের ভিতরে কিছু ব্যক্তি তারা হচ্ছে সবসময় অপকর্মের সাথে জড়িত থাকে, কিন্তু সেই অপকর্ম আপনি একটা মাঠ লেভেলের তৃণমূলের একটা ওয়ার্ডের সমর্থক কি কর্মী কি ওয়ার্ড আওয়ামী লীগের উপর চাপাই দিলে হবে না। কিন্তু আমরা শেখ তো হাসিনাকে- অতীতে দেখেছি এরকম যে যারা নির্দোষ তারাও আসলে আসামি হয়েছে। হ্যাঁ, আমি নিজে তো সেই দেখেছি তো। ক্ষেত্রে হ্যাঁ, আমি সেই ক্ষেত্রে আইনজীবী আবার হিসেবে তো সেটা regular যেহেতু criminal repeat practice-ই হওয়ার- আমি করি, আমি কিন্তু সেটাই দেখেছি। যেমন এক শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল বলে একটা মামলা করে সন্ত্রাস দমন অধ্যাদেশের সেকশন দিয়ে পুলিশ কিছু ব্যক্তিকে মামলা দিয়ে দিয়েছে। আচ্ছা, এখন আপনি চিন্তা করেন যে আপনি ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে যদি চিন্তা করতে পারেন, শেখ মুজিবও তার জায়গায় নেতা হিসেবে বেটার ছিল, রাষ্ট্র শাসনে সেও স্বৈরাচার ছিল। এখন সে মৃত ব্যক্তি। এখন মৃত ব্যক্তির কোনো একজন শুভাকাঙ্ক্ষী যদি 5টা লোককে ফকির খাওয়ায় কি মিলাদ করে, এইটা আপনি সিআরপিসির কোন সেকশনে এটাকে আপনি আনবেন? এটা সন্ত্রাস দমন অধ্যাদেশের সেকশনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিসেবে ফেলে দেওয়া হচ্ছে। এখন তাহলে ইসলামিক দৃষ্টিভঙ্গিতে মৃত মানুষের মিলাদ মাহফিল এটা আপনি কি করবেন? এখানে কিন্তু একটা ধর্মীয় অনুভূতির যে বিষয়টা, এটা কিন্তু থেকে যাচ্ছে। এখন হয় কি যে মামলা যেগুলো হয়েছে, এই মামলা আপনি চিন্তা করেন যে আমি পাপিয়া এই পর্যায়ে থেকে আমি তো আমার সরকারকে নিয়ন্ত্রণ করতে পারবো না। আমি বুদ্ধি পরামর্শ তো দূরের কথা, আমার গেট পর্যন্ত ঢুকতে আমি পারবো না। সেখানে ওয়ার্ড আওয়ামী লীগের একটা নেতা কি কর্মী কি সমর্থক শেখ হাসিনার এই স্বৈরাচারী কর্মকাণ্ডে ইন্ধন যোগানোর মতো যে যোগ্যতা বলেন, সুযোগ বলেন, পরিস্থিতি বলেন, কিছুই কিন্তু ছিল না। সে স্বৈরাচারী তার সার্কেল নিয়ে সে প্রশাসনিক কাঠামো, জুডিশিয়ারির কাঠামো, আইন বিভাগের কাঠামো, দলীয় একটা কাঠামো তৈরি করে সে কিন্তু বাংলাদেশে 15 বছর দুঃশাসন চালিয়েছে। অতএব ওই গোষ্ঠীর যে যারা জড়িত তারা আমরা সবাই জানি। সেইটাকে আপনি বিচার করেন নিরপেক্ষভাবে, বিচারে যা হবে আপনি তাই করেন। কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে আমি যদি ভোটার থাকি, আমি প্রার্থী কেন হতে পারবো না ইউনিয়ন পরিষদের? আমি প্রার্থী কেন হতে পারবো না বার কাউন্সিলের? আমি প্রার্থী কেন হতে পারবো না আইনজীবী সমিতির? আমি প্রার্থী কেন হতে পারবো না পৌর নির্বাচনের? আমি প্রার্থী কেন হতে পারবো না মেয়রের? এইটাতে এখন আপনাকে এইখানেই হচ্ছে, যেহেতু জুলাই আগস্টের অভ্যুত্থানটা 15 বছরের একটা ফলাফল, এই জন্য সবাইকে ঐক্যমতের ভিত্তিতে একটা ডিসিশন নিতে হবে। এখানে নিজেদের ভিতরে ফাটল ধরানো যাবে না, দ্বিমত নেওয়া যাবে না। আমি একটা নিলাম, রুবেল একটা বললো, ফুয়াদ একটা বললো। আলটিমেটলি হলো কি এই 15 বছরের আন্দোলনের ভাবার্থটা, তাৎপর্যটা, গাম্ভীর্যটা ক্ষতিগ্রস্ত হলো। এই ক্ষতিগ্রস্ত যাতে না হয় সচেতনতার সাথে আমাদেরকে এটা বুঝতে হবে এবং একটা বিহিত পথ বাহির করতে হবে। জি, আর আরেকটি প্রশ্ন রাখতে চাই। বিএনপি নেতারা প্রায় অভিযোগ করছেন যে দল ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এমনটা নানা বক্তব্য আমরা শুনেছি। সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে কিছু মহল, এমনটা বলা হচ্ছে। কারা ষড়যন্ত্র করছে? আওয়ামী লীগ অবর্তমানে কি বিএনপিকে নির্মূল করার জন্য রাজনীতিতে ডানপন্থীদের উত্থানের কোনো সম্ভাবনা দেখছেন কিনা? দেখেন, এইখানে যা করছে জামাত ইসলামী করছে। এখানে আপনি ডাইরেক্টলি জামাত আওয়ামী লীগের কথা বলতে গেলে তারা ন্যাশনালি ইন্টারন্যাশনালি তারা বাংলাদেশে অনুপ্রবেশী আমি বলবো, যেহেতু তাদের বিচার টিচার হয়ে গেছে। তারা বিনা পাসপোর্টে পালাইছে, পাসপোর্টের মেয়াদ আছে কিনা আমি জানি না। অনুপ্রবেশকারী হিসেবে তারা বিভিন্ন দেশে আছে এবং তারা বাংলাদেশে অনুপ্রবেশ করতে চায়, সেটা হচ্ছে একটা প্রেক্ষাপট গেল। কিন্তু বাংলাদেশে বর্তমান অস্থিতিশীল অবস্থা জামাত ইসলাম নিজ দায়িত্বে করতে চাচ্ছে। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। দেখেন, দলীয়করণ এটা ওটা সেটা নিয়ে কথা বললো। 1.5 বছর প্রত্যেকটা সেক্টরে জামাত ইসলাম নিয়োগ পেয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে। আপনি নাম, খতিয়ান, মন্ত্রণালয়, পদবি
দিয়ে যদি একদিন টকশো করেন, 2 ঘন্টা আমাকে সময় দেন, আমি ডিটেলস আপনাকে তথ্য দিতে পারবো। আপনি মাদ্রাসা আপনি নর্মালি দেখেন, এপিএস হচ্ছে সাব্বির, আপনার ডক্টর ইউনূসের, সে হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের নেতা, আমার রাজশাহী, আমার চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাঙ্গা ইউনিয়নের সে বাড়ি। তারপরে আপনি এই যে মোহাম্মদ মনিরুজ্জামান, যুগ্ম সচিব কারিগরি শিক্ষা বোর্ড, সে শিবিরের সাবেক সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপরে আপনি রাহাত মান্নান, উপসচিব মাদ্রাসা কারিগরি যে শিক্ষা বোর্ডের ছিল, সে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের একজন সাথী। ইভেন যে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন, তার এপিএস মাহবুব ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের। ঠিক আছে, এখন আপনি টোটাল 1.5 বছরে যে সেট আপটা করেছে, তা আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি 500 দিনের 488 জনকে নিয়োগ দিচ্ছে, আপনি নিজেই দেখছেন পত্রপত্রিকা সব কিছুতে। এখন এই সেট আপটা যখনই সরাতে যাচ্ছে, তখনই বলতেছে দলীয়করণ করছে। তো দলীয়করণ তো করেই গেছে অন্তর্বর্তীকালীন সরকার। একটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সর্বোচ্চ নিরপেক্ষ বাংলাদেশের মানুষ আশা করেছিল, এবং দলমত নির্বিশেষে সকলের সমর্থনটা পেয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, এই সমর্থনের বিন্দুমাত্র কোনো উপমা, কোনো দৃষ্টান্ত, কোনো কিছু ধরে রেখে নিয়েও যেতে পারেননি কিন্তু উনি। মানে যত রকমভাবে বিতর্কিত করা যায় বিতর্কিত করে একটা বসায় দিয়ে গেছে। এখন ধরেন তারা পার্লামেন্টে আছে, পার্লামেন্টে গঠনমূলকভাবে রাষ্ট্রের যে কোনো সমস্যা, কারণ এই সমস্যা অর্থনৈতিকটা তো আর বিএনপির কড়া সমস্যা না, এটা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত একটা সমস্যা, আন্তর্জাতিক অঙ্গনে যে যুদ্ধ, সেখান থেকে প্রাপ্ত কিছু ফলাফল। এখন আপনি বাংলাদেশের কোষাগার যদি শূন্য থাকে, ব্যাংকে যদি কোনো টাকাই না থাকে, স্বাভাবিকভাবে আপনার রাজস্ব, ট্যাক্স বাড়ানো, কর বাড়ানো, এছাড়া আপনি এই রাষ্ট্র পরিচালনা করবেন কি দিয়ে? নিজের ব্যক্তিগত সয় সম্পত্তি বিক্রি করে তো আর রাষ্ট্র পরিচালনা করা যায় না। এখন এই জিনিসটা রাজনৈতিক সংগঠনগুলো এবং দেশের অর্থনীতিবিদেরা যখন সুন্দর করে বুঝবে, এবং তাদের মুখ থেকে যখন পজিটিভ কথাগুলো জনগণ শুনবে, তখন সেখানে কোনো বিশৃঙ্খলা, মব, উত্তেজনা সৃষ্টির সম্ভাবনা থাকে না। জি, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান বলেছেন, শেখ হাসিনা প্রতি আমাদের ইনসাফ থাকবে। শেখ হাসিনা যদি আসেন বাংলাদেশে, তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা করব না। শেখ হাসিনা দেশে ফিরলে তিনি কি ন্যায় বিচার পাবেন, কি বলবেন? এটার জন্য তো আমরা বারবার বলেছি আর কি, এবং সেটা সবার জন্য, আওয়ামী লীগের যারা যারা গ্রেফতার হয়েছে এবং মিথ্যা মামলায় যারা গ্রেফতার হয়েছে, সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। অতএব ইনসাফের ব্যাপারটাই তো হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদ থেকে একটা নতুন বাংলাদেশকে আলাদা করতে হবে। যে তুমি 6,500 মানুষকে গুম করে লাশটা নাই করে দিয়েছো, আমরা সেই বাংলাদেশে ফেরত যাব না। তুমি বাংলাদেশে গত 20 বছর কোনো নির্বাচন করতে দেও নাই, আমি সেই বাংলাদেশে ফেরত যাব না। তুমি বিচারহীনতার নামে লক্ষ লক্ষ রাজনৈতিক নেতাকর্মীকে যে পরিমাণ হয়রানি করছো, আমি সেটা তোমার প্রতি করব না। এটাই তো আমার অঙ্গীকার জুলাইয়ের। অতএব সেই জায়গাতে এই কমিটমেন্ট আমাদের থাকতেই হবে। মবের ব্যাপারে দেখেন, যেভাবে মবের বিষয়টা বয়ান আকারে তোলা হচ্ছে, অ্যাজ ইফ বাংলাদেশে মব নামক জিনিস কোনোদিন ছিল না। এইটা ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন, ডক্টর ইউনূস আর জামাত মিলে এই জিনিসটা শুরু করেছে। মবের বিষয়ে দেখেন, 20টা বছর বাংলাদেশে আমরা তো মবের শাসনেই ছিলাম। বাংলাদেশের ইতিহাসের, স্বাধীন বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর 4টা গণহত্যা হয়েছে আওয়ামী লীগের সময়, এবং সেটা শুরু হয়েছে পিলখানা গণহত্যা দিয়ে। পৃথিবীর কোনো যুদ্ধে একদিনে 24 ঘন্টায় 57 জন আর্মড ফোর্সেস অফিসার মারা যায় নাই। অতএব বাংলাদেশের গণহত্যা শুরু হয়েছে আমার সভরেন ফোর্সকে দিয়ে। শাপলা চত্বরে হেফাজতের উপরে যে গণহত্যা হয়েছে, আমরা এখন পর্যন্ত জানি না যে কয়জন মানুষ মারা গেছে সেই দিনকার। 2.5 ঘন্টা 3 ঘন্টার ভিতরে 2 লক্ষের উপরে বুলেট ছোড়া হয়েছে। বাংলাদেশের 3rd গণহত্যা হয়েছে রাজনৈতিক নেতাকর্মীদের উপরে। 11,000 নেতাকর্মী বিএনপি দাবি করেছে তাদের হত্যা করা হয়েছে, আহত করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, লাশ খুঁজে পাওয়া যায় নাই। জামাত, হেফাজত, বিরোধী দল সবার উপরে। 4th হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানের উপরে যে গণহত্যা হয়েছে। তাহলে সেই রকম একটা ফ্যাসিবাদী কাঠামোতে যে আমরা ছিলাম, যেখানে বিচার নাই, যেখানে আইন নাই, আপনি কোথাও যেতে পারছেন না, নিরাপত্তা। আপনাকে জিজ্ঞেস করেন কয়টা মামলা আছে, উনি কি আসলে মামলার আসামি হওয়ার মতো মানুষ কিনা? ওনার রাজনীতির সাথে আমিও একমত না, কিন্তু এই জন্য ওনাকে মামলা দিয়ে হেনস্থা করতে হবে? একটা সুস্থ মানুষ অসুস্থ হয়ে গেছেন। তাহলে এই যে 1,34,000 মিথ্যা মামলায় 60 লক্ষ রাজনৈতিক আসামি, 1 কোটি মানুষ পলাতক জীবনযাপন করেছে গত 17 বছর।
তাহলে সেই রকম একটা ফেনোমেনার যে সমাজ আপনি তৈরি করেছেন, সেখানে মানুষের অ্যাঙ্গার, হতাশা, ফ্রাস্ট্রেশন, প্রতিশোধ নেবার জায়গা কিভাবে আপনি তৈরি করে দিয়ে গেছেন। সাডেনলি যখন সে সুযোগ পেয়েছে তার দখল হওয়া জমিটা ফেরত নেবার, তার দখল হয়ে যাওয়া ব্যবসাটা ফেরত নেবার, তার দখল হয়ে যাওয়া রাজনীতিটা ফেরত নেবার, তখন রিয়াকশনটা কি হবে? তাহলে যে 2-4টা বিচ্ছিন্ন ঘটনা দেখা হচ্ছে এবং এটাকে বয়ান আকারে বলা হচ্ছে যে বাংলাদেশে ইউনূস সরকার 18 মাসে মবের কালচার তৈরি করে দিয়ে গেছে, এটা ফান্ডামেন্টালি ফ্লড এবং ডিফেক্টিভ ক্যানভাস। মূল ক্যানভাস হচ্ছে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, এবং আপনি এটা থেকে তখনই শুধু উত্তরণের আশা করতে পারবেন যখন সমাজে আপনি অধিকতর গণতন্ত্র দেবেন, অধিকতর আইনের শাসন দেবেন, আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ ফাংশনাল হবে, কার্যকর হবে। তা না হলে যেটা হবে যে এই ব্লেমের মধ্য দিয়ে যেটা হচ্ছে, আপনি সমাজকে রাইট ডাইরেকশনে নিচ্ছেন না, একটা ঘটনাকে আড়াল করবার জন্য আরেকটা মিথ্যা ঘটনার জন্ম দেওয়া হচ্ছে। জি, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনার পর্যালোচনার পর যদি আপনাকে প্রশ্ন করি যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে বলে মনে করেন বা ফেরার কোনো সুযোগ আছে, হ্যাঁ অথবা নাতে যদি আপনাকে উত্তর দেওয়া হয় না, সেক্ষেত্রে আপনার এই উত্তর ঘিরেই যদি আবুল হাসান রুবেল আপনার কাছে প্রশ্ন রাখি, আওয়ামী লীগে যারা দুর্নীতি করেছে তাদের নিশ্চয়ই বিচার হবে আইনি প্রক্রিয়ায়, কিন্তু যারা নিরাপদ আছেন তাদের কি রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া উচিত, বা দল হিসেবে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত কিনা? আসাদুজ্জামান ফুয়াদ যেমনটা বললেন না, আপনার মতামত কি বলে? প্রথমত আমি বলি যে কিছু বিষয় আসলে পরিষ্কার করা দরকার। যেমন হচ্ছে যে আওয়ামী লীগ আমলে যে ধরনের আসলে ঘটনাগুলো ঘটেছে তার বেশিরভাগই ছিল হচ্ছে আসলে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে সন্ত্রাস, রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে ভায়োলেন্স, এবং সেই রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে ভায়োলেন্সের প্রতিক্রিয়া হিসাবে কখনো কখনো এরকম মবতন্ত্র তৈরি হতে পারে, সেটা একটা প্রতিক্রিয়া হিসাবে হতে পারে। কিন্তু এইরকম ধরনের মবতন্ত্রকে যদি উৎসাহিত করা হয়, তাকে যদি একটা প্রেসার গ্রুপ হিসাবে বলা হয়, তাহলে সেটা আবার নতুন ধরনের ফ্যাসিবাদেরও একটা ভ্রূণ আকারে ডেভেলপ করতে পারে। ফলে সেই জায়গাটা খুব স্পষ্টভাবে বলা দরকার। ফলে এই যে আওয়ামী লীগের যে ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদকে উচ্ছেদ করতে গিয়ে উচ্ছেদ করে যে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলবো, সেই গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে না তুলে যদি আবার নতুন ফ্যাসিবাদের দিকে কেউ আমাদের যাত্রার জায়গাটা স্পষ্ট না করি, তাহলে আসলে এটা স্পষ্টভাবে আমরা চিহ্নিত করতে পারবো না। দুই, যে বলি যে আমি মনে করি যে নানান কারণেই, ধরেন একটা রাজনীতি তো শুধুমাত্র মানে ধরেন এটা আওয়ামী লীগ ফিরে আসতে পারে না, এটা আমি অ্যাবসলিউট টার্মসে বলবো না। আমি বলতে পারি যে আসলে ধরেন এখন জার্মানিতেও নিওনাজিরা আবার নতুন করে ফিরে আসছে, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র দেখা যাচ্ছে নিওনাজিদের উত্থান হচ্ছে। এক সময় তো হিটলারের এই পুরো এটাকে ডিনাজিফিকেশনের একটা বিরাট প্রসেসের ভেতর দিয়ে গিয়েছে, তারা আবার ফিরে আসছে। ফলে কোনোদিনই কোনো কিছু একেবারে নাই হয়ে যায় বা ফিরে আসতে পারে না এরকম না, কিন্তু নতুন নতুন ফর্ম নেয়, নতুন নতুন জায়গা নেয়। ইমিডিয়েটলি আওয়ামী লীগের ফিরে আসার আমি সুযোগ দেখি না, কারণ আওয়ামী লীগ মূলত আসলে একটা কাল্ট নির্ভর দল, এবং সেই কাল্টের যে প্রধান নেতা তিনি যখন আসলে কনভিক্টেড এবং যেখানে আসলে তার কোনো অল্টারনেটিভ নাই, সেখানে আসলে আওয়ামী লীগের ফিরে আসাটাও আসলে প্রায় অসম্ভবের মতো মনে হয় আর কি বর্তমান প্রক্রিয়ায়। কিন্তু এটা মানে ভবিষ্যতে কোনোদিন ফিরতে পারবে না সেটা মনে করি না। সেই ক্ষেত্রে আসলে আমরা ওই যে জমানা, ওই ফ্যাসিবাদকে আসলে দূরীভূত করতে পারছি কিনা, অর্থাৎ ফ্যাসিবাদী ব্যবস্থাটাকে আসলে আমরা বিদায় করতে পারছি কিনা, তার উপরে নির্ভর করছে আসলে যে এটা ফিরে আসা না আসার সম্ভাবনা। জি, আপনাকে ধন্যবাদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আপনার কাছে আসতে যে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, বিএনপি কি আগের মতোই দলীয়করণ, দুর্নীতি বা স্বেচ্ছাচারী কায়দায় সরকার চালাবে, নাকি আদতেই 31 দফার ভিত্তিতে তারা রাষ্ট্র মেরামত করবে? তা গত 2 মাসে জনগণ তা কিছুটা আঁচ করতে পেরেছে, এমনটা তিনি মের প্রথম সপ্তাহে উল্লেখ করেছেন। 2 মাসেই জনগণ বুঝে গেছে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার শাসন কেমন হবে। আপনার দলের চেয়ারম্যানের এই বক্তব্যের বিষয়ে কি বলবেন, আর বিএনপির বিরুদ্ধে অভিযোগের মূল কারণটা জানতে চাই। প্রত্যাশা বিএনপির ব্যাপারে আমাদের মূল কথাবার্তা যেটা আলোচনা চলছে সেটা হচ্ছে যে একটা দল প্রায় 20 বছর ধরে ভিকটিম ছিল, তার উপর দিয়ে হেন কোনো অত্যাচার নির্যাতন নাই যেটা হয় নাই, এবং জিয়া পরিবার পার্টিকুলারলি যেহেতু এটা একটা ডাইনেস্টি পলিটিক্স, তার উপর দিয়ে যে জুলুম নির্যাতন হয়েছে, সেই প্রেক্ষাপটে যখন একটা গণ অভ্যুত্থান হয়েছে, আমরা অনেকগুলো রিফর্ম নিয়ে কথা বলেছি, আমরা এগুলো বাস্তবায়ন করব বলে একমত হয়েছি, এই রকম মৌলিক অনেকগুলো জায়গায় বিএনপি এমন কিছু আচরণ করেছে যেটা আমাদেরকে ব্যাপকভাবে হতাশ করেছে।
তার ভিতরে একটা ধরেন যে গুম প্রতিরোধের যে আইন, আপনার মানবাধিকার কমিশন করা, এখানে রুবেল ভাই আছেন, আমরা লম্বা সময় কমিশনে এইসব বিষয়গুলো নিয়ে কথা বলেছি। তারপরে হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে স্ট্রেনদেন করা, দুদক বলেন, নির্বাচন কমিশন বলেন, পাবলিক সার্ভিস কমিশন বলেন, এরকম যত প্রতিষ্ঠান আছে এগুলোকে স্ট্রেনদেন করা এবং এটার অ্যাপয়েন্টমেন্টগুলোকে পেশাদারিত্বের জায়গায় নিয়ে আসা, সেটার ব্যাপারে আমরা একমত হয়েছি। আমরা একমত হয়েছিলাম যে বিচার বিভাগ আলাদা হবে। সারা বাংলাদেশ চেয়েছে যে আমাদের বিচার বিভাগটা ন্যায্য জায়গাতে ফিরে আসুক, একটা আলাদা সচিবালয় হওয়া, জাজরা অ্যাপয়েন্টেড হবে, আপনার এই বিভিন্ন চেম্বারের কোটায় যেন অ্যাপয়েন্টেড না হয়, তারা একটা প্রসেসের মধ্য দিয়ে অ্যাপয়েন্টেড হবেন। সেই বিষয়গুলোতে যারা টাকা পয়সা লুটপাট করেছে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে তারা যেন ফেরত আসতে না পারে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরকম মৌলিক জায়গায় যেগুলোর অনেকগুলোতেই বিএনপির কোনো নোট অফ ডিসেন্ট ছিল না, গুমে, মানবাধিকার কমিশনে বিএনপির কোনো নোট অফ ডিসেন্ট ছিল না, সেই জায়গাগুলো তারা র্যাটিফাই করে নাই। অতএব এই জায়গাগুলো আমাদেরকে হতাশ করেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আপনার ভালো না লাগতে পারে, কিন্তু সারা দুনিয়াতেই ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে রাজনৈতিক দলগুলো হাত দেয় অত্যন্ত সেন্সিটিভলি। আপনি 2 মাস পরে তাকে সরাইলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাইতো? বিএনপির দলটা থাকতো না, 2 মাসে নাই হয়ে যাইতো? 5 দিনের মাথায় মব করে বিএনপি আওয়ামী লীগের অফিসাররা গিয়ে যেমন একটু ইন্টারাপ্ট করতে চাই, সেটি হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে, যেমনটা প্রধানমন্ত্রী তারেক রহমানও বলেছেন, একটি বাচ্চারও হাঁটতে সময় লাগে, অর্থাৎ 2 মাস সময় আসলে যথেষ্ট সময় না, অর্থাৎ 6 মাস বা 1 বছর পরে আপনি সেই পর্যালোচনা করতে পারবেন। সেই হিসেবে আপনাদের চেয়ারম্যান যেটি বলেছেন যে 2 মাসে জনগণ তা বুঝে গেছে, এটি নিয়ে কি বলবেন, যেহেতু বিএনপির পক্ষ থেকে এমনটা বলা হচ্ছে? এই কনটেক্সটেই বলা হচ্ছে যে আপনি তো সরকার চালানো, এটা জামাত না তো যে কোনোদিন আমি ক্ষমতায় আসি নাই, বিএনপি তো সরকার দেশ চালানো দল। অতএব আপনি তাকে শিশুর মতো করে ট্রিট করবার সুযোগ নাই, কারণ সে 3 দফা দেশ চালিয়েছে, গভর্ন করেছে। তারেক রহমান প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর ঘরে বড় হয়েছেন এবং সে রাষ্ট্রকে খুব কাছ থেকে দেখেছেন। অতএব সেই জায়গায় এই প্রত্যাশাগুলো পূরণ না করতে পারাটার জন্য কিন্তু বিএনপি নিজেও বিপদে আছে। এই যে দেখেন IMF এর কাছে গেছে, IMF তো ইনস্টলমেন্ট ছাড় করে নাই। কেন করে নাই? বলেছে, বাংলাদেশ ব্যাংক গভর্নরের কথা বলেছে, তারা বলেছে যে আপনার NBR এর যে আপনার রিফর্ম করার ব্যাপারে যে একমত হয়েছিল আমরা সবাই ওই সময়টাতে, এবং বিএনপি একমত ছিল এটা যে তারা এই যে ট্যাক্স কালেকশন এবং অ্যাডমিনিস্ট্রেশন আলাদা করবে, তারা এটা রেটিফাই করে নাই, ব্যাংক রেজুলেশন অ্যাক্ট। অতএব এই যে তাকে আপনি যে সাহায্য করবেন, এই অর্থটা যে রাইটলি ব্যয় করতে পারবেন, তার সক্ষমতার জায়গাতে আপনি যে কাজগুলো করেছেন সেটা তো কন্ট্রাডিক্ট করছে। অতএব শুধু এটা আমি না 3 মাসের জায়গায়, এটা ওয়ার্ল্ড ব্যাংক IMFও তো আপনাকে অ্যাসেস করছে এবং আগামী মাসে আপনি বাজেট দেবেন, আবার তো ভিক্ষা করবার জন্য বিদেশ যেতে হবে। এখন আপনার অর্থমন্ত্রী চায়না যেতে পারছেন না, ওনার সাথে চায়নার সম্পর্ক ভালো না আগের সরকারের আমল থেকে, মির্জা ফখরুল সাহেব যাচ্ছেন। তাহলে এই যে সংকটের মধ্যে আমরা আছি, আমার প্রত্যেকটা সিদ্ধান্ত তো অত্যন্ত মেপে নিতে হবে এবং এটা মাথায় রাখতে হবে এগুলো কিন্তু বিএনপির রেজাল্ট না, বিএনপির কাজের কারণে না, এটা আওয়ামী ফ্যাসিবাদের সময় যে অর্থনীতি ভেঙে গেছে তারা সেটা ইনহেরিট করেছে, কিন্তু ম্যানেজমেন্টের ব্যাপারে দায়িত্ব তাকে নিতে হবে। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস RK সেন্সেশন ওয়াটার ক্লোজেট। বিএনপিকে ঘিরে যেই জনগণের প্রত্যাশা, তা জনগণ 2 মাসে দেখেছে বিএনপি কি আদৌ 31 দফা থেকে সরে গিয়ে পুরনো ক্ষমতার রাজনীতিতে ফিরে যাচ্ছে কিনা, এমনটা প্রশ্ন উঠেছে। এবি পার্টির চেয়ারম্যানও বলেছেন এবং সেই সাথে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদও বেশ কিছু সংকটের বিষয়ে উল্লেখ করেছেন। কি বলবেন? আচ্ছা, তার আগে আমি একটু সবার কথার ইয়েটা নিই। আওয়ামী লীগ যেটা করেছে, রাষ্ট্রীয় সন্ত্রাস করেছে 15 বছরে। তাহলে রাষ্ট্রীয় সন্ত্রাসের সঙ্গে যারা জড়িত, জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে যেখানে জনগণের নিরাপত্তা দেওয়ার কথা ছিল, নিরাপত্তা না দিয়ে জনগণের বুককে বিদ্ধ করেছে জনগণের ট্যাক্সের পয়সার বুলেট দিয়ে, সেইটার বিচার এটা আজন্ম সময়ের দাবি, এটা নিয়ে কোনো কথা নেই। কিন্তু আপনি দেখেন, জামাত ইসলামের নিবন্ধন বাতিল করা হয়েছিল, প্রতীক হেল্ড আপ করা ছিল এবং তারা নিজস্ব সক্রিয়তা ইলেকশন কিন্তু করতে পারে নাই। তো জামাত ইসলাম কি বেসিক্যালি রাজনৈতিক অ্যাক্টিভিটিতে নিষিদ্ধ হয়েছিল? আপনি তার মনের ভিতর থেকে কি জামাতের যে দর্শন কি সরাইতে পারছেন? পারেন নাই। তাহলে এইখানে হবে কি যে রাষ্ট্রীয় সন্ত্রাসের সাথে প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা লেভেল, প্রত্যেকটা অফিসিয়াল এবং সংগঠনের যারা জড়িত, এরা বাংলাদেশের রাজনীতি করতে পারবে না আর কখনোই। এটা আইন হওয়া উচিত, আমি ব্যক্তিগতভাবে মনে করি রাষ্ট্রের নাগরিক হিসেবে। কিন্তু যারা নিরপরাধ নিরীহ সমর্থক কর্মী, সরকারকে নিয়ন্ত্রণ করার বিন্দুমাত্র ক্ষমতা নাই, তাদেরকে আপনি এই আওতাভুক্ত করতে গেলে এইটা হিতে বিপরীত। এবং এটা গণতন্ত্রের কথা যদি আপনি বলেন, তাহলে এইটা আপনি গণতান্ত্রিক মানসিকতা সম্পন্ন হবে না।
এটা হচ্ছে বাস্তব সত্য কথা। দ্বিতীয়ত হচ্ছে মব খারাপ, কিন্তু পরিকল্পিত মব হচ্ছে খুব জঘন্য, যেটা এই 1.5 বছর অন্তর্বর্তীকালীন সরকার ইউনিসের সময় পরিকল্পিতভাবে মব সৃষ্টি হয়েছে, যেটা আমি রাষ্ট্রের নাগরিক হিসেবে অপছন্দ করি। এই পিলখানার হত্যা মব না, এটা পরিকল্পিত হত্যা। আপনি মতিঝিলের শাপলা চত্বরে যে হত্যা, এটা মব না, এটা পরিকল্পিত হত্যা। জি। এই পরিকল্পিত হত্যার মবের সংজ্ঞা পাল্টায় ফেললে হবে না। এটা গেল একটা। আর আপনি যেটা আজকে দেখেন গুম এবং মানবাধিকার কমিশন যেটা বলা হলো, চেম্বার কেন্দ্রিক ফুয়াদও প্র্যাকটিস করে, আমিও হাইকোর্টের রেগুলার প্র্যাকটিশনার। অনেকে ব্যারিস্টার উকিল এসে এসে বড় বড় কথা হাইকোর্ট নিয়ে বলে, টকশোতে অবাক হয়ে যায়, কোর্টের বারান্দা একদিনও দেখি না। কর্পোরেটের চেম্বারে আদৌ করে কি করে না জানি না। অথচ দেখেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মানুষ যে নিরপেক্ষতা আশা করছিল সেইটাই তো পায়নি। চেম্বার কেন্দ্রিক ব্যক্তিকেই কিন্তু বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে, সেগুলো সেটা নিয়ে- কিন্তু সেগুলো নিয়ে- দলীয় সরকার না হওয়ার পরও। সেগুলো নিয়ে হ্যাঁ, নিশ্চয়ই দেখুন এই পরিষ্কার। কিন্তু এই যে এইটা নিয়ে ফুয়াদের অভিযোগগুলো নিয়ে মতামতটা কি? বলছিলাম। ফুয়াদ নিজেও জানে যে কোন কোন চেম্বারের কাকে কাকে নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে চেম্বার কেন্দ্রিক নিয়োগ তো অন্তর্বর্তীকালীন সরকার বন্ধ করা উচিত ছিল। এইখানে একটু আমি বন্ধ একটু হয় বলতে নাই। চাই, অ্যাডভোকেট এখন সৈয়দ আপনি আসিফ ডক্টর, আশরাফি পাপিয়া। আপনি ব্যাংকের, বাংলাদেশ ব্যাংক নিয়ে যে কথাটি বললেন, দেখেন সারা জীবন বাংলাদেশ ব্যাংকের ডক্টর সালাউদ্দিন অক্সফোর্ড, ক্যালিফোর্নিয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিশাল বিশাল ডিগ্রিধারী লোকেরাই কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছে। এইবার ব্যতিক্রমটা হয়েছে কি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়া একটা সিম্পল সাধারণ ছেলে, যে নিজে পুঁজি দিয়ে ব্যাংকের লোন নিয়ে ব্যবসা করতে যে আজকে সে একটা ব্যবসায়িক জায়গায় আসছে। আচ্ছা, এই যে ব্যবসায়িক জায়গাটা সে আসছে, এই সাধারণ সিম্পল ব্যবসায় অনেক পিএইচডি, ডক্টরেট, অক্সফোর্ড, ক্যালিফোর্নিয়ার বহুত লোকজনকে দিয়ে দেখাতে গেল, ডক্টর ফখরুদ্দিন থেকে শুরু করে ডক্টর সালাউদ্দিন থেকে শুরু করে একটা সিম্পল ম্যান থাক না 6 মাস, সে যদি না পারে সরানো তো কোনো বাংলাদেশ ব্যাপার না। ব্যাংকের গভর্নর পরিবর্তন সেটি তো আছেই, সেই সাথে আর আরো 2 কিছু মাস ওই জামাত অভিযোগ নিয়ে একটু বলতে চাই আপনার কাছে, যেহেতু প্রসঙ্গটা এসেছে। বিসিবির নির্বাচিত বোর্ড বাতিল করে মন্ত্রীর সন্তানদের নিয়ে বোর্ড গঠন, 2 মাসে 41,000 কোটি টাকার ঋণ, সংকট না থাকা সত্ত্বেও দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে জ্বালানির জন্য হাহাকার, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এর আতঙ্ক, দ্রব্যমূল্য বৃদ্ধির ভয়াবহতা, এরকম শত শত ঘটনা ও পরিসংখ্যান পরিষ্কার বার্তা দেয় কেমন যাবে বিএনপির আগামী 58 মাস, এমনটা বলা হয়েছে। এই অভিযোগের বিষয়ে কি বলবেন? এটা আমি আপনাকে জি, স্পষ্ট জি, করে বলি, জি। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত তলাবিহীন ঝুড়ির একটা তলা ছাড়া একটা ঝুড়ি পাইছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা। এই না আছে বিনিয়োগ, না আছে হচ্ছে আপনার রেমিটেন্স, না আছে কোনো ব্যবসা বাণিজ্যের কোনো কিছু। আর মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের কারণে বাংলাদেশ বেসিক্যালি ফোকরা হয়ে গেছে। এখন বাংলাদেশ যে ফোকরা হয়ে গেল, এখন এমনই একটা ব্যাপার যে বিএনপি যেহেতু ক্ষমতায় আসছে, এই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অর্থনৈতিক অবস্থাটার টোটাল দায় এখন বিএনপিকে টানতে হবে এবং টোটাল দায় বিএনপির ঘাড়ে চাপবে। এইরকম মন মানসিকতাটা পরিহার করতে হবে। কারণ বাংলাদেশের সমস্যা মানে বাংলাদেশের 18 কোটি মানুষের সমস্যা, জি। সকল রাজনৈতিক সংগঠনের সমস্যা। এই অর্থনৈতিক সমস্যার সমাধান সকলকে নিয়ে বসেই করতে হবে। আর পরিবার কেন্দ্রিক যে আপনি বললেন ওগুলোতে দেওয়া, দেখেন পরিবারের কারণে আমি সারাটা জীবন ডিপ্রাইভ হয়েছি। হাজবেন্ড এমপি হলে আমি এমপি হতে পারি নাই, হাজবেন্ড একটা পদ পাইলে আমি আমার যোগ্যতা পরিবার সম্পন্ন কেন্দ্রিক পদ আমি পাই কিছু নাই। বলি না, আমি না, ওই বাকি যে অভিযোগ BCB র সদস্যদের কথা যেটা আচ্ছা, বলছেন আচ্ছা। আপনি, জি। তো সেইখানে পরিবারের সদস্য পরিবার কেন্দ্রিক যদি খেলার সাথে কেউ জড়িত না থাকে, অবশ্যই তার খেলার যে জাতীয় যে টিম আছে সেখানে না থাকা উচিত, বোর্ডে না থাকা উচিত। তারপরে হচ্ছে পরিবারের কেউ যেটা যোগ্য না সেইখানে পুনর্বাসনের কোনো প্রয়োজন নাই। এটা নিজেদেরকে লজ্জা পেতে হবে আচ্ছা। যে আমি কেন দিব আমার সন্তানকে, আমি কেন দিব আমার স্ত্রীকে, আমি কেন দিব আমার আত্মীয়কে। এটা হচ্ছে নিজের লজ্জা পাওয়ার ব্যাপার। আচ্ছা, ঠিক ব্যক্তি আছে। লজ্জা যত আমাদের বাড়বে, আলোচনার শেষ প্রতিষ্ঠান পর্যায়ে তত একটু সময় কম আমাদের, ভালো আর একটু হবে। ছোট্ট করে একটু 1 মিনিটে জানতে চাই। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে, পাশাপাশি ক্ষমতাসীন বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং বিএনপি জামায়াতের মধ্যে যে সংঘাতমুখী পরিস্থিতি উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এই প্রবণতা এখনো নিয়ন্ত্রণ না করা হলে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, এমনটা তিনি বলেছেন। আর তিনি যেমনটা বলেছেন, পরিস্থিতি কি তেমনটা উদ্বেগজনক? উদ্বেগজনক না, তবে জামাত ইসলাম প্রত্যেকটা জেলায় জেলায় এবং তারা হচ্ছে একটা বিশৃঙ্খলা করার ব্যাপকভাবে প্রচেষ্টা করছে। Okay, যেমন আমাদের মহানন্দা সেতু টোল তারা দিবে না, টোল দিবে না ঠিকাদারকে, তারা টেন্ডার বাক্সে টেন্ডার ফেলতে দেয় নাই। এখন আপনার রাজস্বটা আসবে কোথা থেকে? একটা ব্রিজ থেকে যদি আপনি টোল আদায় বন্ধ করে দেন, টেন্ডার ফেলতে না দেন, অল ওভার সারা বাংলাদেশের আপনি যমুনা সেতু বলেন, পদ্মা সেতু বলেন, কোথাও কি আপনি টোল পাবেন? জি। মেঘনা বলেন, গোমতী বলেন, লালন শাহ বলেন, আপনি কোথাও কি পাবেন? তাহলে একটা এমপির অন্ততপক্ষে এই ধরনের রাজস্বটা বুঝতে হবে, রাষ্ট্র পরিচালনাটা বুঝতে হবে। আর ওই সস্তা সেন্টিমেন্ট দিয়ে
টোল আমি দিব না বলে ভোটটা নিয়ে নিলাম, এখন ওদেরকে নিয়ে যে অফিস আদালতে প্রতিদিন বিশৃঙ্খলা করে বেড়াচ্ছে, এইটা দেখেই তো মনে হচ্ছে যে পরিকল্পিতভাবে তারা বিএনপিকে একটা খারাপ পরিস্থিতির ভিতরে ফেলাতে চাচ্ছে। জি, আবুল হাসান রুবেল, আলোচনা করছিলাম বিএনপির 2 মাস হলো, এখন তো 3 মাস, সবেমাত্র 3 মাস হলো ক্ষমতায় এসেছে বিএনপি। এই 3 মাসে কেমন দেখলেন সরকারের কর্মকাণ্ড বা কর্মসূচি? আপনার মতামত কি বলেন? ধন্যবাদ। প্রথমত বলি যে আসলে এই 3 মাসের কর্মকাণ্ডের ভেতরে আমি একটা মিশ্র ব্যাপার দেখেছি। কিছু বিষয়ে আছে আশাব্যঞ্জক, কিছু বিষয়ে আছে হয়তো আমাদের কিছুটা হতাশ করেছে। এরকম যেমন ধরা যাক যে যদি আমি বলি যে সরকার ইতিমধ্যে যে ধরনের সিদ্ধান্তগুলো নিয়েছে, ধরেন জ্বালানি খাতে কিংবা বিভিন্ন ধরনের অন্যান্য বিষয়ে, যেমন কাজের পরিবেশ এবং কাজের সংস্কৃতি বিষয়ে যে সমস্ত নিয়েছে, ভিআইপি কালচার বন্ধ করার জন্য যে সমস্ত ব্যবস্থা নিয়েছে, এগুলো হচ্ছে ইতিবাচক, সরকারের ইতিবাচক জায়গা। এবং আরও কিছু ইতিবাচক ঘটনা তারা ঘটিয়েছে। যেমন কিছু বিষয়ে আবার কিছু সমালোচনা খুবই ন্যায্য, কিছু সমালোচনা আছে যেটা আসলে খুব বেশি ন্যায্য না। যেমন গুম কমিশন বিষয়ে অবশ্যই আমরা অনেক আগে থেকে কথা বলেছি, এবং গুম কমিশন বিষয়ে সরকার কিন্তু আবার নতুন করে পদক্ষেপ নিচ্ছে, এবং সেইখানে আগে যে অন্তর্বর্তীকালীন সরকার সেখানকার চাইতেও আসলে তারা এটা শক্তিশালী করে নেওয়ার জন্য ইতিমধ্যে কিছু বৈঠক করেছে, এবং এটা হয়তো সামনে আইনে পরিণত হবে সংসদের ভেতর দিয়ে, ফলে সেটার একটা বিষয় আছে। আবার যেটা বলি যে ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিতে বিশেষত শিশু ধর্ষণ এবং খুনের যে মানে ভয়াবহতা আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে মেনে নেওয়ার মতো না। এবং এই জায়গায় তারপরে বিভিন্ন জায়গায় মাজার ভাঙা বিভিন্ন ধরনের যে কর্মকাণ্ডগুলো ঘটছে, এবং এই সমস্ত জায়গায় সরকারের অবশ্যই খুবই উদ্বেগজনক, এবং এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে। শেষে একটা কথা বলে শেষ করি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা 2 বছরের সময়কেও খুবই কম সময় মনে করেছি। আওয়ামী লীগের সময় আমার মনে আছে যে যদি 2010 সালে আমি একটা বক্তৃতা দিতে গিয়েছিলাম মিরপুরে, তখন সরকারের সমালোচনা করায় আওয়ামী লীগের লোকেরা আমাকে ঘিরে ধরেছিল যে এত তাড়াতাড়ি আপনারা সবকিছু চাচ্ছেন কেন, এবং এইটার জন্য আমাকে প্রায় মার দেওয়ার উপক্রম করেছিল। তো বিএনপির বিষয়ে 2 মাসে আমরা যে যত ধরনের সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি, আমার কাছে মনে হয় যে এটা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এবং আসলে সরকারকে একটা সুযোগ দেওয়া উচিত তার কর্মকাণ্ডকে শেপে নিয়ে আসার জন্য। ফলে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আসলে তাকে কাজের সুযোগ দিতে হবে। ব্যারিস্টার ফারাসুজ্জামান ফুয়াদ, আমরা একদম আলোচনা শেষ পর্যায়ে 1 মিনিটে আপনার কাছে জানতে চাই, যেমনটা মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছিলেন আবুল হাসান রুবেল, আপনার কাছে জানতে চাই সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া বিএনপির বিরুদ্ধে যে অভিযোগগুলো নিয়ে কথা বলেছেন সেটি নিয়ে আপনার মতামত 1 মিনিটে একটু ছোট্ট করে জানতে চাই। একটা বিষয় দেখেন যে কথা বলছি কেন, রাষ্ট্রটাকে বেটার করবার জন্য, নাগরিকদেরকে আরেকটু বেটার লাইফ দেওয়ার জন্য। সেইটা আমি কাকে বলবো? এই রাষ্ট্রের ড্রাইভিং সিটে যে যখন থাকবেন তাকে এটা বলতে হবে। এর মানে এইটা না যে এই যে বলছি আমরা 500-600 খুন হয়েছে গত 3 মাসে, এটা বিএনপি করাইছে, বিএনপি নেতাকর্মীরা করাইছে, তার চেয়ে এটা করে নাই। কিন্তু এই খুনগুলোর বিচার করবার দায়িত্ব তার। এই যে একটা বাচ্চা শিশুকে ধর্ষণ করে মেরে ফেলা হলো, এটা তো বিএনপি করে নাই, কিন্তু এই বিচারটা করার, ডিসপেন্স করবার রেসপন্সিবিলিটি তো বিএনপির। এই যে সারা দেশে ব্যাপক চাঁদাবাজি হচ্ছে, এটা সবকিছু বিএনপি সরকার, প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়ে করেন নাই, কিন্তু এটা বন্ধ করবার দায়িত্ব তো বিএনপির। এই যে ক্যাম্পাসগুলোতে মারামারি হচ্ছে, সিটি কলেজে আপনার দাঁড় আমদানি ওপেন দেখলাম, কাউকে গ্রেফতার করা হচ্ছে না, এটা ডিল করবার দায়িত্ব তো সরকারের। সরকার অফ দ্য টাইম যে যখন দায়িত্ব থাকবে এইটা তাকে নিতেই হবে, এর কোনো বিকল্প নাই। জি, আপনাদের 3 জনকেই ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এসে সময় দেওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আমরা চেষ্টা করেছি জটিল বিষয়গুলোকে সহজ করে বলতে, কারণ সুশাসন, সুব্যবস্থা, গণতন্ত্র টিকে থাকে প্রশ্নে, আর পরিবর্তন আসে বোঝাপড়ায়। সময় এখন আপনার ভাববার, প্রশ্ন করার। কাল আবারও দেখা হবে। শুভরাত্রি।